Let's start our second class on বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং রেচন। তো আমরা লাস্ট ক্লাসে এতটুকু করছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানের মধ্যে থেকে তোমার যেটা যেটা জানতে হবে, ঠিক আছে। আমরা যেটা যেটা শিখা লাগবে তার বাইরে আমরা এত বেশি কিছু শিখবো না, কেমন? দেখো, যেমন ধরো, আচ্ছা, এটা শেখার আগে আমরা মূত্র তৈরির প্রক্রিয়াটা শিখে নিই, কেমন? মূত্র সৃষ্টির প্রক্রিয়া। তোমার মূত্র তৈরির প্রক্রিয়ার প্রথম ধাপ মূত্র তৈরি। তোমার প্রথম ধাপ যে আল্ট্রাফিল্ট্রেশন, কেমন? প্রথম ধাপ কি আল্ট্রা ফিল্ট্রেশন। এটা মানে যে কি অতি পরিশ্রমণ বা ছাঁকন, কেমন? এটার অপর নাম কি অতি পরিশ্রমণ। সহজ কথায় বলতে গেলে এটাকে বলা হয় ছাঁকন। এবং ছাঁকে মূলত কারা? ছাঁকে গ্লোমেরুলাস। আচ্ছা, তো এই জিনিসটা হয় কিভাবে? সেটা যে তোমার রক্ত তোমার গ্লোমেরুলাসে আসে, ঠিক আছে। তো যখন রক্ত গ্লোমেরুলাসে আসে, তো আমরা যখন পানি দিয়ে ছাঁকি, যখন আমরা পানি ছাঁকি যেমন, সেরকম রক্ত ছাঁকবে গ্লোমেরুলাস, ঠিক আছে। তো আমরা ছাঁকার পর যে ধরো পানিটা পড়ে যায়, বাট কিছু কিছু অবশিষ্টাংশ থেকে যায় না আমাদের ছাঁকনিতে, তো সেরকম। তো এই ছাঁকার পরে ফার্স্ট অফ অল আমরা যে ছাঁকার পরে যে রক্তটা পাবো সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট, ঠিক আছে। এই গ্লোমেরুলার ফিল্ট্রেট পরে তোমার বোমেন্স ক্যাপসুলে জমা থাকবে। এবং তোমার এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট মূলত কাকে কাকে তোমার বা যে এই গ্লোমেরুলাস কাকে কাকে ছাকতে পারবে না, তাদের মধ্যে যে সবচেয়ে বেশি মানে উল্লেখযোগ্য যে রক্তকণিকাগুলোকে, ঠিক আছে। গ্লোমেরুলার ফিল্ট্রেটে বা বোমেন্স ক্যাপসুল আসার সময় এই গ্লোমেরুলাস ছাকতে পারে না তাদেরকে, তোমার রক্তকণিকা, ঠিক আছে। যেমন ধরো অ্যালবুমিন। আমরা তো সবাই জানি রক্তর মধ্যে দুইটা অংশ থাকে, একটি রক্তকণিকা, একটি রক্ত রস, ঠিক আছে। রক্তকণিকা আবার চার পাঁচ ভাগ চার ধরনের বা পাঁচ ধরনের হয়, চার ধরনের হয়। জিপিএ 5 দের আমরা মনে রাখি গ্লোবিউলিন, প্রথমবিন, তারপর তোমার অ্যালবুমিন, আর যে ফাইব্রিনোজেন, কেমন? তাহলে এরপর আমরা খেয়াল করি, তোমার এখানে দেখবা যে যে আল্ট্রাফিল্ট্রেশনের প্রথম ধাপ কি পরিস্রাবণ, ঠিক আছে। নেফ্রনের রেনাল কর্পাসলে সংগঠিত হয়, মানে সহজ কথা রেনাল কর্পাসল বলতেই বোঝানো তোমার বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, ঠিক আছে। রেনাল কর্পাসল বলতে আমরা শিখে আসছি কি, রেনাল কর্পাসল আমরা এখানে শিখে আসছি
এই যে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। আর রেনাল টিউবিউলস হচ্ছে যে কি প্রক্সিমাল, হেনলি এবং ডিস্টাল পেছনো নালিকা। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে যে কোনটা রেনাল কর্পাসের অংশ আর কোনটা হচ্ছে আমাদের টিউবিউলসের অংশ, রেনাল টিউবিউলসের অংশ। এই প্রক্রিয়ার হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী এইসব তোমার তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। তো হাইড্রোস্ট্যাটিক চাপ বলে একটা কথা আছে। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক চাপ জিনিসটা আমরা হচ্ছে যে কিছুক্ষণ পরে শিখবো হাইড্রোস্ট্যাটিক চাপ বলতে কি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এখন মানে আমার যে জিনিসটা মূলত দেখানোর বিষয় সেটা হচ্ছে যে তোমার এই সিলেক্টিভ রিঅবজর্পশন এবং অ্যাক্টিভ সিক্রেশন বলতে কি বোঝানো হচ্ছে, কেমন? আচ্ছা, দেখো, দ্বিতীয় ধাপে হচ্ছে তোমার সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, কেমন? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের অপর নাম হচ্ছে যে সহজ কথায় হচ্ছে যে নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ। যে আমার যে গ্লোমেরুলার ফিল্টারটা তৈরি হলো না, তৈরি হওয়ার পর সেটা বোমেন্স ক্যাপসুল হয়ে কোথায় আসবে? ঠিক আছে, আমরা তো একটা কমন নেফ্রনের চিত্র জানি। এটা একটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের পরে প্রক্সিমাল প্রচারণালিকা, এরপরে হ্যানলিন লুপ, এরপর ডিস্টাল প্রচারণালিকা, এরপরে হচ্ছে কি হয় কালেক্টিং ডাকে সেটা চলে যায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমরা কি জানি, এটার নাম হচ্ছে পিসিটি, এটার নাম ডিসিটি, আর এটা হচ্ছে লুপ অফ হ্যানলিং। কেমন? আর হচ্ছে যে এখানে থাকে হচ্ছে তোমার এই বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। সো লেটস সি, তোমার মূলত গ্লোমেরুলার ফিল্ট্রেট যখন হচ্ছে যে নির্বাচনমূলক পুনঃশোষণে আসে, গ্লোমেরুলার ফিল্ট্রেট নির্বাচনমূলক পুনঃশোষণ হয় কোথায়? তোমার প্রক্সিমাল পেঁচানো নালিকাতে। ঠিক আছে, তো প্রক্সিমাল পেঁচানো নালিকাতে তোমার মূলত হচ্ছে কি, তোমার সাপোজ ধরো এখানে প্রক্সিমাল পেঁচানো নালিকা অবস্থান করতেছে এবং এর পাশে তোমার একটা রক্তনালিকা অবস্থান করে। ঠিক আছে, এটা হচ্ছে পেরি টিউবুলার ক্যাপিলারিজ। আমরা এত কাহিনী করে জিনিসটা মাথায় রাখবো না, আমরা সহজ ভাষায় বুঝবো। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা জাস্ট রক্তনালিকা, আমরা জাস্ট এভাবে মাথায় রাখি, কেমন? আমরা হচ্ছে যে পেরি টিউবুলার ক্যাপিলারিজ এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবো না, কারণ হচ্ছে এটা তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। তোমরা জাস্ট মাথায় রাখো হচ্ছে যে এটা কি একটা রক্তনালিকা, কেমন? এটা একটা কি রক্তনালিকা। ঠিক আছে, তো মূলত এই যে তোমার প্লাজমা মেমব্রেন থেকে, তোমার হচ্ছে রক্তের প্লাজমা থেকে আমার হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট মূলত এই তোমার হচ্ছে যে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেট তোমার প্রক্সিমাল প্যাচানো নালিকার মাধ্যমে যখন প্রবেশ করে, যখন প্রবাহিত হতে থাকে, তখন মূলত কিছু কিছু পদার্থ তোমার রক্তনালিকাতে আবার পুনঃশোষিত হয়ে যায়। কিছু কিছু পদার্থ তোমার রক্তনালিকাতে পুনঃশোষিত হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? রক্তনালিকাতে পুনঃশোষিত হয়ে যায়। তো এই জিনিসটাকে বলা হয় সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, আবার হচ্ছে যে তোমার রক্তনালিকা থেকেও কিছু কিছু পদার্থ তোমার মূলত এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে তোমার প্রবেশ করে। ঠিক আছে, এবং এটা পরে দিয়ে হচ্ছে তোমার ইউরিন হিসেবে নির্গত হয়। আর 3 নম্বর স্টেপ থাকে হচ্ছে তোমার অ্যাক্টিভ সিক্রেশন, যেটাকে বলা হয় সক্রিয়করণ।
অ্যাক্টিভ সিক্রেশন, যেটা অপর নাম হচ্ছে কি সক্রিয়করণ। এরপর আমরা খেয়াল করি, তো আমাদের এখানের মধ্যে বইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে যে তোমার হাইড্রোস্ট্যাটিক চাপ। আচ্ছা, এই জিনিসটা একটুখানি বোঝাতে হবে। আর নির্বাচনমূলক পুনঃশোষিতর মধ্যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, এই যে 80%, দেখছো এই যে 80% হচ্ছে তোমার মূলত রেনাল টিউবেলে প্রবেশ করার সময় 80% নির্বাচিত পদার্থ কি হয়ে যায়, পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে, ঠিক আছে। তো এখানের মধ্যে হচ্ছে যে তোমার এই পুনঃশোষণের জন্য বেশিরভাবে অভিযোজিত যেমন কোষগুলোর একপাশে মাইক্রোভিলাই বেসাল চ্যানেল থাকে, ঠিক আছে। এগুলো তোমার থেকে জানা লাগবে না, তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে এবং রক্তে কোষিজালিকায় ঘন সন্নিবেশ থাকে, এটা বেশি ইম্পর্টেন্ট না। তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ধরো এই যে রেনাল টিউবুলস এর বিভিন্ন অংশে যেভাবে পদার্থ পুনঃশোষিত হয় সেই জিনিসটা, যেমন ধরো গ্লোমেরুলার ফিল্টারের 60% পুনঃশোষিত হয় কোথায়, প্রক্সিমাল পেঁচানো নালিকা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তোমার রক্তের মধ্যে মানে অনেক পদার্থ, যে গ্লোমেরুলার ফিল্টার থেকে অনেক পদার্থ হচ্ছে তোমার কোথায় চলে যায়, রক্তনালিকাতে চলে আসে। অলমোস্ট কত পার্সেন্ট, এটা আমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে 60%। কেমন, আমাদের 60% পদার্থ কি হয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে রক্তনালিকাতে প্রবেশ করে, কেমন। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি, তো এরপর হচ্ছে তোমার হ্যানলির লুপ। হ্যানলির লুপের মধ্যে হচ্ছে তোমার যা যা তোমার হচ্ছে শোষিত হয় সেগুলো হচ্ছে আমরা আহ, এখানের মধ্যে থেকে যে মূলত হচ্ছে তোমার যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আমি তোমাকে একটুখানি এখানে ছকটা তো মনে দেখে না, বাট পরবর্তী বইগুলোতে মনে হয় ছকটা দেওয়া ছিল। এটা মনে হয় একটু পুরাতন এডিশনের বই, সে কারণে আমাদের যেটা যেটা মাথায় রাখা লাগে সেটা হচ্ছে যে তোমার এই যে সোডিয়াম পটাশিয়াম, এরা কিন্তু সব জায়গায় কমন। এই যে দেখো সোডিয়াম পটাশিয়াম হ্যাঁ লুপেও কমন, এটা লাগবে না। তবে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড আর ভিটামিন এবং হরমোন এইগুলা কিন্তু শুধুমাত্র তোমার প্রক্সিমাল পেঁচানো নালিকায় দেখা যাচ্ছে, তো সে কারণে এগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে গ্লুকোজ কোথায় শোষিত হয়, ঠিক আছে। তারপর দেখো পানি, পানি কিন্তু সব জায়গায় তেমন একটা মানে মোটামুটি দেখা যায়, পানি এখানেও আছে। আর হচ্ছে এই যে পানি পুনঃশোষণে সাহায্য করে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে এডিএইচ হরমোন কোথায় কাজ করে, ডিস্টাল পেঁচানো নালিকার কারণেই তোমার এডিএইচ হরমোন পানি পুনঃশোষণে সাহায্য করে, যেটা মূলত আমরা অসমো রেগুলেশনে দেখবো, অসমো রেগুলেশনে কিন্তু দেখবো, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছি। আচ্ছা, সংগ্রাহী নালিকা থেকে তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। আর হচ্ছে যে টিউবুলার ক্ষরণ বা সক্রিয়করণের মধ্যে ক্রিয়েটিনও কিছু ইউরিয়া তোমার হচ্ছে যে রক্তজালক থেকে হচ্ছে সক্রিয়করণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এটা বেশি তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো ক্রিয়েটিনিন জিনিসটা মাথায় রাখলে হয়, যে ক্রিয়েটিনিন হচ্ছে তোমার টিউবুলার ক্ষরণের মাধ্যমে হচ্ছে তোমার নিকটবর্তী পেতন নালিকা থেকে মানে নিকটবর্তী যাবে, আমি যে শিখাইছিলাম পেরিটিউবুলার ক্যাপিলারিস আমরা পড়ছিলাম, সেই জিনিসটাই হচ্ছে যে মূলত তোমার সংগ্রাহী বা তোমার হচ্ছে যে কি কালেক্টিং ডাক্টে প্রবেশের আগে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে মানে ডিসিটি তে যুক্ত হয়, ঠিক আছে। তো এই জিনিসটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট শুরু হয় হচ্ছে আমাদের মূত্রতরি বা মূত্রের এই জিনিসগুলো থেকে, ঠিক আছে। যে কি কি মানে মূত্র কম হলে কি হবে, বেশি হলে কি হবে, আমরা কথাটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে খেয়াল করি এই যে সক্রিয় শোষণ গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেট হিসেবে কাজ করে, গ্লোমেরুলাস এখানের মধ্যে ভিসেরাল স্তরে আলট্রাফিল্ট্রেশন অঙ্গরূপে পরিশ্রুত করে বৃক্কনালিকাতে প্রবেশ করে, আলট্রাফিল্ট্রেট হিসেবে কাজ করে। যেমন ধরো এটা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড আর ফসফেট, এই তিনটা জিনিস আমি যেটা বললাম ছকের মধ্যে থেকে আমরা এটা মাথায় রাখবো। এবং ধরো পটাশিয়াম, সোডিয়াম, যেমন ধরো এগুলো কিন্তু সব জায়গায় কমন, পটাশিয়াম সোডিয়াম এখানেও আছে, তারপরে এখানে পটাশিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, এখানে সোডিয়াম আছে, পানি আছে, পানি দেখো সব জায়গায় আছে, পানি সব জায়গায় কমন, তো পানিগুলো মাথায় রাখা উচিত, মানে তোমার তেমনটা দরকার নেই। তবে নিকটবর্তী পেঁচানো নালিকায় ক্ষরিত হয় হচ্ছে ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড এবং রঞ্জক, ঠিক আছে, পেনিসিলিন ড্রাগ সহ, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন, এটা শুধুমাত্র হচ্ছে তোমার হ্যান্ডলিন লুপে পাওয়া যায়, এটাও কি ইম্পর্টেন্ট। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমরা মনে রাখবো, বাকি তেমন একটা কিছু মনে রাখা দরকার নেই, কারণ পটাশিয়াম, তারপরে তোমার ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সবকিছু তোমার হচ্ছে মূলত লবণ হিসেবে হিসাব করা হয়। তো সোডিয়াম থাকলে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এগুলো একটা লবণ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এগুলো তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। এখন মূলত আমরা এখান থেকে আর তেমন কিছু আর বাকি নেই।
আমরা সামনে চলে যেতে পারি। নাইট্রোজেন গঠিত পদার্থ, এই যে ডিএমিনেশন প্রক্রিয়া যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা আমি অলরেডি পড়াই ফেলছি আগে, সেটা হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে তোমার ইউরিয়া তৈরি, ঠিক আছে? ইউরিয়া তৈরি হওয়ার পরে সেটা কিভাবে কিভাবে রক্ত থেকে তারপরে আস্তে আস্তে কোথায় আসে, বৃক্কে আসে। আমি তোমার বলছিলাম না, ইউরিয়াটা তৈরি হওয়া পর্যন্ত হচ্ছে কোথায় হয়, লিভারে হয়, তারপর সেটা রক্তের মাধ্যমে কোথায় চলে আসে, বৃক্কে চলে আসে, কেমন? এরপর এটা লাস্টে দিয়ে কোথায় আসে, ডিএমিনেশন প্রক্রিয়া কিন্তু কোথায় হয়, এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে বৃক্কে হয়। অর্নিথিন চক্র কোথায় হয়, বৃক্কে হয়। কিন্তু মূত্র তৈরি হয় কোথায়, তোমার মূলত তোমার মূত্র তৈরির সময় ইউরিয়া আসে জমা হয় কোথায়, বৃক্কে। কথা বুঝতে পারছি? আচ্ছা, অর্নিথিন চক্র কি, এটা মনে হয় তোমাদের বই, এটা নতুন, আগের বই নাই, বাট নতুন বই এটা অ্যাড করা হয়েছে যে অর্নিথিন চক্র জিনিসটা কি। তো অর্নিথিন চক্র কি জিনিস সেটা হচ্ছে তোমরা সহজে বুঝতে পারো যে অ্যামোনিয়াকে সরায় নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অর্নিথিন চক্র, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে একটা জিনিস থাকে, হাইড্রোস্ট্যাটিক চাপ বলা হয়, যে যখন গ্লোমেরুলার ফিল্টারগুলো প্রবেশ করে তখন হচ্ছে যে তোমার এখানের মধ্যে থেকে যেটা যেটা লাগে সেটা হচ্ছে বৃক্কের মধ্যে দিয়ে প্রায় 1200 ml রক্ত প্রবাহিত হয়, সেখান থেকে 125 ml গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়। আর আমরা জানি 1 ml শুধুমাত্র মূত্র তৈরি করে, বাকি 124 ml, 125 কিন্তু কিউবিক সেন্টিমিটার, মানে হচ্ছে যে 125 ml, এটা মাথায় রাখবা, কেমন? সেখান থেকে 124 ml হচ্ছে কি হয়ে যায়, তোমার আগের অবস্থায় বা হচ্ছে যে তোমার হচ্ছে যে রক্তে চলে আসে, ঠিক আছে? আর রক্ততে আবার তোমার হচ্ছে যে যেগুলো যেগুলো থাকে সেগুলো তোমার রক্তে চলে আসে, আবার হচ্ছে শুধুমাত্র 1 ml কি হয়, মূত্র তৈরি হয়, কেমন? এরপরে দেখো, তোমার হচ্ছে যে ইফারেন্ট আর্টেরিওলে প্রবেশ করে প্রস্রবণের চাপ প্রয়োগের ফলে সংঘটিত ফলে আল্ট্রাফিল্ট্রেশন বলা হয় পরিস্রবণ চাপ, ঠিক আছে? কার্যকর পরিস্রবণ চাপ আছে, যেটাকে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার বলা হয়। এই কার্যকর পরিস্রবণের চাপের পরিমাণ হচ্ছে 25 মিলিমিটার পারদ চাপ। এই চাপের প্রায় মিনিটে প্রায় 125 ml রক্ত পরিস্রুত হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝি যে 25 মিলিমিটার পারদ চাপটা কেমনে হয়, ঠিক আছে? দেখো, দেখো, যদি আমরা খেয়াল করি, আমরা তো জানি যে ইফারেন্ট আর্টেরিয়ল আর হচ্ছে যে এফারেন্ট আর্টেরিয়ল, দুটোটার হচ্ছে, সরি, এটা এফারেন্ট, এটা ইফারেন্ট, ঠিক আছে? দুটার মাঝখানে হচ্ছে যে একটা ভালোই একটা কি থাকে, তোমার দূরত্বের একটা পার্থক্য থাকে, কেমন? বা হচ্ছে যে ব্যাসের একটা পার্থক্য থাকে। তো সেখানে হচ্ছে যে অনেক পরিমাণে রক্ত প্রবাহিত এবং বের হয় খুবই কম পরিমাণে, যে কারণে একটা প্রেসার বজায় থাকে। তো এই জিনিসটা প্রেসার হচ্ছে কতটুকু, ঠিক আছে? সাপোজ ধরো আমি তোমাকে জিনিসটা এভাবে বুঝাই, যে হচ্ছে যে ধরো এটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের নিচে বোমেস ক্যাপসুল, বোমেস ক্যাপসুলের নিচে হচ্ছে যে কনভলিউটেড টিউবে, কেমন? আচ্ছা, তো গ্লোমেরুলাসে মূলত হচ্ছে যে প্রথমে মাথায় রাখবা, সেটা হচ্ছে গ্লোমেরুলাসের চাপ বজায় থাকে হচ্ছে যে তোমার 75 মিলিমিটার, কেমন? গ্লোমেরুলাসে তোমার মূলত রক্তচাপ থাকে হচ্ছে কত, গ্লোমেরুলাসে রক্তচাপ থাকে 75 মিলিমিটার, কেমন? আচ্ছা, এই যে গ্লোমেরুলাসে 75 মিলিমিটার চাপ থাকে, তো এই গ্লোমেরুলাসের 75 মিলিমিটার চাপের কারণে মূলত গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলা বোমেস ক্যাপসুলে প্রবেশ করে, ঠিক আছে? বোমেস ক্যাপসুলে প্রবেশ করে, তখন ওই জিনিসটার চাপ হয়ে যায় তোমার হচ্ছে বোমেস ক্যাপসুলে প্রবেশ করার পরে। এখন বোমেস ক্যাপসুলের ভিতরেও তো তোমার কি আছে, তরল পদার্থ আছে না? এখানেও তো তোমার কি আছে, ব্লাড আছে, যেমন এখানে কি আছে, ব্লাড আছে। এই বোমেন্স ক্যাপসুলের ব্লাডের মধ্যে তোমার যে পরিশ্রুত তরলগুলো আছে, এই যে তরলগুলো আসার পরে তরলগুলোও কিন্তু আবার কি করে, ফেরত যাওয়ার জন্য একটা প্রেসার ক্রিয়েট করে, কেমন? আমরা ফার্স্টে বোমেন্স ক্যাপসুলে রক্তচাপ থাকে হচ্ছে তোমার কত, 30 মিলিমিটার পারদ চাপ, মানে এটা মূলত গ্লোমেরুলাস ফিল্ট্রেটের যে চাপটা তৈরি হয় তার বিরুদ্ধে চাপটা প্রয়োগ করে, কেমন? আবার যে পরিশ্রুত তরলের একটা চাপ থাকে,
একটু জায়গা কম, সেজন্য হচ্ছে যে আমি এভাবে একটু টেকনিক করে লিখতে হলো। পরিশ্রুত তরলের অবিশ্রবণিক চাপ হচ্ছে তোমার 20 মিলিমিটার। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এই জন্য কার্যকরী ব্যাপন চাপ বা কার্যকারী পরিশ্রবণ চাপ হয়। সুতরাং কার্যকারী পরিশ্রবণ চাপ হচ্ছে তোমার 75 মিলিমিটার মাইনাস 20 + 30। কারণ দেখো, এই যে আমরা যদি ভেক্টরের দিক দিক দিয়ে চিন্তা করি, তাহলে দেখো এটা কিন্তু উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। আর হচ্ছে যে তোমার বোমেন্স ক্যাপসুলের যে চাপটা আছে, বোমেন্স ক্যাপসুলের মধ্যে রক্তের মধ্যে যে চাপটা আছে, সহজ কথায়, তো এই যে এটাকে কিন্তু আবার কলাইডাল প্রেসারও বলা হয়। ঠিক আছে? তো বোমেন্স ক্যাপসুলের যে রক্তের চাপটা আছে, সেটা কিন্তু তোমার মূলত এই গ্লোমেরুলার ফিল্টারের চাপের বিপরীত দিকে কাজ করতেছে। আর পরিশ্রুত অভিস্রবণিক চাপ যেটা আছে, মানে হচ্ছে সহজ কথায় তরলগুলা গ্লোমেরুলাস থেকে যখন হচ্ছে আবার বেমুস ক্যাপসুল আসার পরে যে চাপটা দিচ্ছে, সেটাও কিন্তু কি তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেটের চাপের বিপরীত দিকে কাজ করতেছে। তো এটার দিকে নিচের দিকে, আর এটার দিকে উপরের দিকে, যেহেতু দুটোটা এই দুইটার দিক সেম, সেজন্য হচ্ছে কি এই দুইটার দিক যেহেতু সেম, সেজন্য দুটোটাকে যোগ করে আর হচ্ছে যে ভেক্টর হিসাব করলে তখন এরকম করে হিসাব করা যায়। বাট এমনি সহজ কথা হচ্ছে যে একটা উপর থেকে নিচে আসতেছে, একটা নিচে থেকে উপরের দিকে চাপ দিচ্ছে। তো ইন জেনারেল, ইন দা এন্ড তোমার 25 মিলিমিটার পারদ চাপ তৈরি হয়, যে কারণে মূলত তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলার কখনো উপরের দিকে উঠে না, নিচের দিকে যাই যেতে থাকে। কথা বুঝতে পারছি? বা সহজ কথা হচ্ছে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে চলে যায়। আচ্ছা, এখন মূলত খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে হাইড্রোস্ট্যাটিক চাপ বলতে কি বোঝানো হয়? কেমন? হাইড্রোস্ট্যাটিক চাপ বলতে কি বোঝানো হয়? দেখো, ধরো সাপোজ এখানে আমি একটা পাইপ নিলাম, পাইপের মুখে বা সহজ কথা একটা ধমনী নিলাম। তো ধমনীর মুখে যখন রক্ত মানে প্রবাহিত হয়, ঠিক আছে, বা তরল পদার্থ প্রবাহিত হয়, যে কোনো তরল পদার্থ যখন প্রবাহিত হয় ধমনীর মধ্যে দিয়ে বা যে কোনো কিছু, যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, যখন অনেকগুলো তরল পদার্থ প্রবাহিত হয়, ঠিক আছে, সাপোজ ধরো রক্ত প্রবাহিত হচ্ছে, তো তরল পদার্থ বা রক্ত যেটাই প্রবাহিত হবে, সেটা মূলত এই যে তোমার ধমনীর গায়ে একটা প্রেসার দিবে। কি করবে? একটা প্রেসার ক্রিয়েট করে। এই যে ধমনীর গায়ে যে প্রেসার ক্রিয়েটটা করতেছে, এই জিনিসটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক চাপ। এই জিনিসটাকে কি বলা হয়? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কথা বুঝতে পারছি? তো আমাদের মূলত বোমেন্স ক্যাপসুলের পরিশ্রুত অভিস্রবণিক চাপ, এটা দিয়েও আমরা হিসাব করতে পারি। আবার হচ্ছে তোমার এটা যেহেতু যেরকম বাইরের দিকে প্রেসার দিচ্ছে, মানে ভিতরের পদার্থগুলো বাইরে হওয়ার যেরকম যেরকম একটা প্রেসার দিচ্ছে, বাইরের পদার্থগুলো ভিতরে ঢোকার জন্য একটা প্রেসার দেয়। সেটাকে আমরা বলি কলয়েডাল অসমোটিক প্রেসার বা অঙ্কোটিক প্রেসার। ঠিক আছে? বাহিরে যে বস্তুগুলো আছে সেগুলো ভিতরে প্রবেশ করার জন্য, এখানে রক্তনালীর পাশে তো শুধুমাত্র রক্তনালী অবস্থান করতেছে না, তো হচ্ছে যে, আচ্ছা সরি, হ্যাঁ, রক্তনালীর কি বলে, রক্ত শুধু অবস্থান করতেছে না, বাইরে যে পদার্থগুলো আছে সেগুলো ভিতরে প্রবেশ করার জন্য একটা প্রেসার প্রবেশ প্রদান করে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তোমার কলয়েডাল অসমোটিক প্রেসার। কলয়েডাল অসমোটিক প্রেসার। ঠিক আছে? আর অপর নাম হচ্ছে কি অঙ্কোটিক প্রেসার। কেমন?
তো কার্যকরী পরিশ্রমণিক চাপ বলতে মূলত এই যে তোমার কি বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে তুমি যখন অঙ্কটিক প্রেসার বাদ দিবা তখন যে প্রেসারটা পাবা সহজ কথা সেটাকে বলা হয় কি তোমার কার্যকরী অবস্রবণিক চাপ। ঠিক আছে, তো এটা তেমন একটা বেশি জিনিসটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা। হাইড্রোস্ট্যাটিক প্রেসার জিনিসটা কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি মূলত এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে কয়েলয়েডাল প্রেসার কি হচ্ছে আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি হচ্ছে। এবার আমরা আশা করি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বুঝতে পারি যে হচ্ছে কি ইফারেন্ট আর্টেরিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় দেখছো রক্তচাপের সৃষ্টি হয়, সেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলা হয়। হাইড্রোস্ট্যাটিক মানে হচ্ছে সহজ কথায় তোমার হাইড্রো মানে তো পানি, পানি বা তোমার রক্তের মধ্যে যে পানিগুলো আছে সেটার কারণে যে প্রেসারটা তৈরি হচ্ছে তোমার রক্ত ধমনীতে ধমনীর গায়ে, সেটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা খেয়াল করি তোমার হুম, এখানের মধ্যে দেখো তোমার হচ্ছে যে একজন সুস্থ মানুষ দিনে হচ্ছে তোমার 1.5 লিটার রক্ত তৈরি মূত্র ত্যাগ করবে। ঠিক আছে, আর হচ্ছে যে বহুমূত্র রোগ হচ্ছে ডায়াবেটিসই কিন্তু অপর নাম হচ্ছে কিন্তু বহুমূত্র। ঠিক আছে, বৃক্কে প্রদাহকে কিন্তু নেফ্রাইটিস বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেফ্রাইটিস কিন্তু মূলত বোঝায় হচ্ছে কি মুখ বৃক্কে প্রদাহ। ডাইউরেটিক্স পদার্থ মানে হচ্ছে কি যারা মূত্র পদার্থ বৃদ্ধি করে, যেমন পানি খাইলে, লবণ খাইলে, চা খাইলে, কফি খাইলে, এগুলো কি করে মূত্রের পরিমাণ বৃদ্ধি করে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মাত্রা। আচ্ছা, আমরা একটুখানি এটা জিনিস খেয়াল করি, পলি আর দে অলিগো। আমরা একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে কি কোন শব্দ, যেমন ধরো দিনে যদি আমার 2.5 লিটারের চেয়ে বেশি মূত্র তৈরি হয়, ঠিক আছে, বা আমরা যদি মূত্র ত্যাগ করি 250, সেটাকে বলা হয় পলিইউরিয়া। কেমন? ওই পলি মানে হচ্ছে অধিক, ইউরিয়া মানে হচ্ছে ইউরিন থেকে শব্দটা আসে। আবার যদি ধরো আমাদের যদি শরীরে যদি 400 ml এর চেয়ে কম মূত্র যদি আমরা প্রতিদিন ত্যাগ করি, সেটাকে বলা হয় অলিগো ইউরিয়া। ঠিক আছে, অলিগো হচ্ছে যে অলিগো শব্দের অর্থ হচ্ছে কি, অলিগো মানে হচ্ছে অল্প। কেমন? আর যদি আমি 100 ml এর চেয়ে যদি একদম কম, 100 ml এরও কম যদি প্রতিদিন মূত্র ত্যাগ করি, তখন সেটাকে বলা হয় অ্যানোইরিয়া। অ্যানো ইউরিয়া, অ্যানোরিয়া। ঠিক আছে, এই শব্দটা থাকা মানে হচ্ছে যে কোনো শব্দের আগে সেটা মানে হচ্ছে নাই, আর ইউরিয়া মানে তো আমরা বুঝি মূত্র, মানে প্রায় নাই বলতে গেলে সেরকম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে যা যা লাগবে সেটা হচ্ছে যে তোমার এই তোমার 600 থেকে প্রাপ্তবয়স্ক মূত্রের পরিমাণ 2.5 লিটার। ঠিক আছে, 2500 ml মানে হচ্ছে কি 2.5 লিটার। তারপরে হচ্ছে তোমার এখানে একটু একটু আমরা খেয়াল করি, এখানে গড়ে বলছে কি 1.5 লিটার। কেমন? যদি রেঞ্জ থাকে তাহলে 2.5 লিটার। ঠিক আছে, আমরা নর্মালি 2.5 লিটারটাই মাথায় রাখি। ঠিক আছে, এরপরে দেখো এখানে এখানে যে ঘনত্ব দেওয়া আছে সেটা হচ্ছে মূত্রের ঘনত্ব, পাশে রক্তের ঘনত্বটা লিখে রাখবা। রক্তের ঘনত্ব, রক্তের ঘনত্ব কত হবে? আচ্ছা, তারপরে হচ্ছে যে মুক্ত তোমার হচ্ছে যে মুক্তের পিএইচ এর মান হচ্ছে 6, আর রক্তের পিএইচ এর মান হচ্ছে যে কত তোমার 7.45, 7.4। ঠিক আছে, রক্তেরটা হচ্ছে 7.4, আর হচ্ছে যে রেঞ্জ হিসাব করলে 7.35 থেকে 7.45। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার গন্ধের জন্য কে দায়ী? ইউরিনোড দায়ী। কেমন? মূত্রের রাসায়নিক উপাদানের মধ্যে 95% হচ্ছে পানি, 3 থেকে 5% হচ্ছে যে তোমার কঠিন পদার্থ, আর হচ্ছে যে নিজের ছক আকারে 60% জৈব অজৈব পদার্থগুলো দেওয়া আছে। তো এখানের মধ্যে থেকে কোনটা কোনটা লাগে? এখানের মধ্যে থেকে মূলত হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড লাগবে, এই দুইটা লাগে। এরপরে হচ্ছে তোমার অ্যামোনিয়াটা আসছে, অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামটা লাগবে 0.04। এরপরে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন, কিটোন বডিজ, আর সোডিয়াম পটাশিয়াম, সবগুলো লাগে না, এইগুলা লাগবে। কেমন?
আচ্ছা, এরপর আমরা খেয়াল করি গ্লুকোজ, এরপরে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। দেখি, যেমন আমরা একটু যদি খেয়াল করি, যদি তোমার মূত্রে গ্লুকোজ পাও, ঠিক আছে, তখন হচ্ছে যে সেটা, রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, কেমন? এখন আমরা ডায়াবেটিস মেলিটাস থেকে আমরা জানি ডায়াবেটিসের ধরন হচ্ছে দুই ধরনের। কি কি? ডায়াবেটিসের ধরন হচ্ছে কি কি? দুই ধরনের। দুই ধরনের বলতে কি এরকম, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস, ঠিক আছে। এখন ডায়াবেটিস মেলিটাস বলতে এটা হচ্ছে যে এটার ফলে মূলত যে রোগটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে গ্লুকোসারিয়া, গ্লুকো গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। তো এটার পরে এটার মাধ্যমে যে রোগটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে কি গ্লাইকো গ্লাইকোসুরিয়া। এখন মূলত দেখো ডায়াবেটিস মেলিটাস, মূলত মেলিটাস থেকে আমরা মাথায় রাখবো মিষ্টি, ঠিক আছে। যখন হচ্ছে প্রথম প্রথম এই রোগটা আবিষ্কার হয় না, তখন হচ্ছে দেখা গেছিল যে হচ্ছে যে যখন এই ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তিরা প্রস্রাব করে, তাদের প্রস্রাবের পাশে পিঁপড়ারা হচ্ছে যে কি করতো, তোমার হচ্ছে যে আহ মানে আশেপাশে ঘিরে থাকতো, সেই জন্য এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এখন ডায়াবেটিস মেলিটাস হচ্ছে কোন হরমোনের প্রভাবে হয়, কোন হরমোনের অভাবে হয়, সেটা হচ্ছে ইনসুলিন। আর তোমার ডায়াবেটিস ইনসিপিডাস হয় এডিএইচ হরমোনের অভাবে, ঠিক আছে। এরপরে খেয়াল করি আমরা, এরপর আমরা দেখব এখানের মধ্যে যে হচ্ছে যে তোমার বৃক্কের প্রদাহের কারণে প্রোটিন ইউরিয়া হয়, প্রোটিন ইউরিয়া। আর যে কোনো শব্দের শেষে ইউরিয়া শব্দ থাকা মানে যে কোনো শব্দের শেষে, যে কোনো শব্দের শেষে ইউরিয়া থাকলে সেটা বৃক্ক রিলেটেড, বৃক্ক রিলেটেড, ঠিক আছে। আর যে কোনো শব্দের আগে যদি তোমার কি থাকে, হিমো শব্দটা থাকে, তখন হচ্ছে সেটা কি তোমার রক্ত রিলেটেড। এরকম কিছু কিছু তোমার বেসিক কথাবার্তা আছে, তেমন একটা বেশি মানে কোনো কিছু নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। যে কারণে তোমার যদি বায়োলজিতে শব্দের অর্থ তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার অর্ধেক পড়া শেষ, ঠিক আছে। তোমার অর্ধেক পড়া শেষ। যেমন দেখো এখানে ডায়াবেটিসের বৃক্কের প্রদাহ, এই বৃক্কের প্রদাহ থেকে আমরা মনে রাখবো এটাকে বলা হয় নেফ্রাইটিস। আমরা একটা নেফ্রাইটিসকে একটা শাউট আউট দিব, যদি এটা শাউট আউট দেওয়ার মতো কিছু না। আচ্ছা, তারপর দেখো লিউকেমিয়া মানে হচ্ছে কি ডাব্লিউবিসির প্রভাবে হচ্ছে তোমার লিউকেমিয়াটা হয়। ডাব্লিউবিসি বেড়ে গেলে, ডাব্লিউবিসি বেড়ে গেলে লিউকেমিয়া হয়। আচ্ছা, লিউকেমিয়া হচ্ছে সহজ কথা তো তোমার এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার, ঠিক আছে, ব্লাড ক্যান্সার। এরপরে খেয়াল করো তোমার লিম্ফোসার্কোমা, লিম্ফোসার্কোমা হচ্ছে যে তোমার, লিম্ফোসার্কোমা সহজ কথা হচ্ছে যে লিম্ফোসার্কোমা হচ্ছে লিম্ফের ক্যান্সার। এটা একটা ধরনের ক্যান্সার, এটা লিম্ফে হয়, লিম্ফোসার্কোমা, ঠিক আছে। তো এটা দোনোটাই ক্ষেত্রে হচ্ছে তোমার মূত্রের মধ্যে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। যখন যারা হচ্ছে এরপরে হচ্ছে যারা অ্যালকোহল খায় তাদের হচ্ছে লিপিডের পরিমাণ বাড়ে যায়, লিপোরিয়া হয়, ঠিক আছে। বিলিরুবিন পরিমাণ, জন্ডিস হবে কোথায়, জন্ডিস হচ্ছে তোমার লিভারে হচ্ছে, লিভারে জন্ডিস হলে তখন কি হয়, বিলিরুবিনেরিয়া হয়। মানে বিলিরুবিনের পরিমাণ তোমার কোথায় বেড়ে যাচ্ছে, তোমার হচ্ছে মূত্রে বেড়ে গেছে। আর রক্ত যদি বেড়ে যায়, বৃক্কে প্রদাহ হলে, প্রোস্টেট প্রদাহ হলে, বৈকে আঘাত লাগলে তখন হেমাচুরি হয়। যে কোনো শব্দের আগে হেমা থাকে মানে হচ্ছে কি সেটা ব্লাড রিলেটেড। যে কোনো শব্দের শেষে ইউরিয়া থাকলে সেটা বৃক্ক রিলেটেড। আর হচ্ছে যে যে কোনো শব্দের আগে হিম থাকলে বা হেমা থাকলে, যে কোনো শব্দের আগে হিম থাকলে সেটা কি রিলেটেড, ব্লাড রিলেটেড।
কেমন? আচ্ছা, এরপর আমরা খেয়াল করি, তো তোমার হচ্ছে যে এই বৃক্ক প্রদাহ, প্রোস্টেট প্রদাহ। আচ্ছা, প্রোস্টেট গ্ল্যান্ডটা মূলত হচ্ছে আমাদের মূত্রথলি, সরি মূত্রনালীর দুই পাশে অবস্থান করে। কেমন? আমি একটুখানি তোমাদেরকে গঠনটা একটু দেখাই দিই। সাপোজ আমাদের মূত্রথলিতে আমরা জানি এরকম দেখতে হয়, এবং হচ্ছে এখানে মূত্র নালী তৈরি করে দোনোটা। এখানে মূলত হচ্ছে যে আমরা জানি এখানে হচ্ছে তোমার ইউরেটার গুলো আশিযুক্ত হয়, ঠিক আছে, রেচন নালী আশিযুক্ত হয়, তারপরে হচ্ছে তোমার একটা মূত্র নালী তৈরি হয়। তো এগুলো আমাদের পরের বিষয়, আগে আমরা পড়ে আসছি। তো এখানের মধ্যে মূলত মাথায় রাখবা এই মূত্রনালীর দুই পাশে দুইটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। কেমন? এগুলো হচ্ছে কি প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ হলে মূলত তোমার কি হয়, এই হেমাচুরিয়া বা বৃক্কে ব্লাডের পরিমাণ বেড়ে যায়। এটা হচ্ছে মূত্রথলি, আর এটা হচ্ছে কি মূত্রনালী। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি এখানের মধ্যে ইউরিয়া বর্জ্য নাইট্রোজেন অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। আচ্ছা, এখানের মধ্যে যেটা যেটা লাগবে আর সেটা হচ্ছে যে 280 থেকে 320, আমি বলছিলাম 40-এর ডিফারেন্স, 40-এ 4-7-28, 4-4-32। তারপরে হচ্ছে ডাইউরেটিক বলা হয় কারণ এদেরকে, যারা হচ্ছে তোমার মূত্র তৈরিতে সাহায্য করে। মূত্রনালীতে ডেক্সট্রোসো পেশি থাকে, যেটা হচ্ছে কি সংকোচন প্রসারণ এবং স্ফিংক্টার পেশি প্রসারণ ঘটিয়ে মূত্রদেহ নিষ্কাশিত হয়। একজন সুস্থ থেকে 6 থেকে 8 বার কি করতে পারে, মূত্র ত্যাগ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেগুলো যেগুলো দাগানো ভাইয়া দিছি সেগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এর বাইরে তেমন একটা কিছু আসে না। তারপরে হচ্ছে তোমার ইউরিয়া বর্জ্য আমরা কিভাবে মূলত হচ্ছে যে নির্গমন করি ডিএমিনেশন প্রক্রিয়ায়, ঠিক আছে। ইউরিক অ্যাসিড হচ্ছে যকৃতের নিউক্লিক অ্যাসিডের ইউরিন বিভাগের ফলে মূলত হচ্ছে যে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়। আমাদের নতুন বইয়ে মনে হয় আই গেস হচ্ছে তোমার জ্যান্থিন আর হাইপোজ্যান্থিনের কথা বলা আছে। কেমন? আচ্ছা, আমরা একটুখানি জিনিসটা লিখে রাখি, সেটা হচ্ছে তোমার রক্তে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে, রক্তে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন সেটাকে বলা হয় হাইপার ইউরোকোসেমিয়া। হাইপার ইউরোকোসেমিয়া। আর তোমার যদি মূত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন বলা হয় সেটা কি হাইপার ইউরোকোসুরিয়া। কেমন? আচ্ছা, তোমার হচ্ছে যে মূলত হাইপোজ্যান্থিন এবং অ্যাডিনিন গুয়ানিন থেকে তোমার এখানে একটুখানি ইউরিক অ্যাসিডের বর্জ্য তৈরি যখন সৃষ্টি হয়, সেখানের মধ্যে থেকে এক্সট্রা মনে হয় আমার, আই গেস আমি শিওর না, বাট নতুন বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড তোমার মূলত তৈরি হয় হচ্ছে কিসের মাধ্যমে, পিউরিন ক্ষার বিভাগের ফলে না। আমাদের শরীরে পিউরিন ক্ষার আছে কারা কারা, অ্যাডিনিন আর হচ্ছে তোমার গুয়ানিন। কেমন? আচ্ছা, তো অ্যাডেনিন হচ্ছে তোমার হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, হাইড্রোজেনথিন তৈরি করে। আর গুয়ানিন হচ্ছে হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় তোমার জ্যানথিন তৈরি করে। কেমন? আচ্ছা, এটাকে দোনোটাই কি কি কমন প্রক্রিয়াতে তৈরি হয়, হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশন মানে হচ্ছে কি, সহজ কথায় বলতে গেলে এখানে প্যান্টোজ সুগারের সাথে এরা যেহেতু যুক্ত থাকে, ঠিক আছে,
এরা কি করে, এরা মূলত পেন্টোজ সুগার, তারপর অ্যাডেনিন খাম, তোমার হচ্ছে যে কি অ্যাডেনিন ক্ষার, পিরিডিন ক্ষার এরা যুক্ত থাকে যেহেতু, বা হচ্ছে তোমার যে কোনো কিছুতে মানে প্রোটিনে আর কি। তো আচ্ছা আমি এটা সরি আমি এখানে অ্যামিনো মূলকের বুঝাইতে গিয়ে আমি হচ্ছে যে পেরিডিন পাইরিমিডিন বুঝাই ফেলতেছি। আচ্ছা, পিরিডিন পাইরিমিডিন মূলত এটাই বুঝায় এমনি পেন্টোজ সুগারের সাথে এক হাতে তো তোমার হচ্ছে যে পিরিডিনের ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাডিনিন যুক্ত থাকে পেন্টোজ সুগারের এক পাশে, আর এক পাশে হচ্ছে তোমার ফসফেট আয়ন যুক্ত থাকে। যদি এত সহজভাবে আমি মানে পোট্রে করতেছি, বাট আসলে এত সহজ না গঠনটা। তো হচ্ছে এখানে মূলত হাইড্রোলাইটিক ডিএমিনেশনের মাধ্যমে তোমার হচ্ছে যে তোমার এখানে হাইড্রোজেনের মধ্যে তো তোমার ডাবল রিং থাকে না, ডাবল রিং থেকে হচ্ছে তোমার এখানে এর মধ্যে থেকে তোমার ভেঙে যায় জিনিসগুলো, ঠিক আছে। তখন এটা হাইপোজ্যান্থিন তৈরি করে, হাইপোজ্যান্থিন থেকে তারপরে জারণ প্রক্রিয়ায় তোমার জ্যান্থিন তৈরি হয়। কেমন? জারণ প্রক্রিয়া জ্যান্থিন তৈরি হয়, আবার জারণ করলে সেটা ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, এরপর খেয়াল করো ক্রিয়েটিনিন বর্জ্য। ক্রিয়েটিনিন বর্জ্য হচ্ছে যে তোমার দেহের পেশিতে ক্রিয়েটিনিন অবস্থান করে। অ্যামিনো অ্যাসিড বিভাগে ক্রিয়েটিন বর্জ্য সৃষ্টি হয়। দেহে বিদ্যমান 2% ক্রিয়েটিন মূলত বিপাকে এটা মূলত সাহায্য করে। এখন তোমার নতুন বইয়ে হয়তোবা তোমার ট্রান্স এমিনেশন শব্দটা উল্লেখ করা আছে। কেমন? নতুন বইয়ে কি বলছে? ট্রান্স এমিনেশন শব্দটা উল্লেখ করা আছে। আমাদের বইয়ে হয়তোবা এই বইয়ে হয়তোবা কি নাই, ট্রান্স এমিনেশন শব্দটা উল্লেখ করা নাই। যে হচ্ছে যে ক্রিয়েটিনিন জিনিস, ক্রিয়েটিনিন মূলত ক্রিয়েটিন তৈরি হয় কিভাবে, যেমন ধরো গ্লাইসিন, তারপরে হচ্ছে এগুলো কিন্তু এক একটা অ্যামিনো অ্যাসিড, সেটা হচ্ছে যে আর্জিনিন, তারপর মেথাইনিন। এরা সবাই মূলত ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়া। আচ্ছা, ট্রান্স অ্যামিনেশন বলতে কি বোঝায়? ট্রান্স অ্যামিনেশন মানে ট্রান্সফার করে, কি ট্রান্সফার করে? অ্যামিনো মূলক যদি ট্রান্সফার করে আরেকটা অ্যামিনো অ্যাসিডকে দেয়, তখন সেটাকে কি বলা হয়? ট্রান্স অ্যামিনেশন। কথা বুঝতে পারছি? তো সেটা মূলত ক্রিয়েটিন তৈরি করে। এই ক্রিয়েটিন থেকে পরে হচ্ছে তোমার H2O বের করে ক্রিয়েটিনিন তৈরি হয়। কথা বুঝতে পারছে? আচ্ছা, তো এই যে ক্রিয়েটিন তৈরি হচ্ছে বা ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে, সেটা মূলত হচ্ছে যে তোমার বৃক্কের রোগ নির্দেশক হিসেবে কাজ করে। ঠিক আছে? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে সেটা হচ্ছে তোমার স্বাভাবিক, আর মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1। কেমন? আচ্ছা, এরপর আসে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অসমো রেগুলেশনটা কিভাবে হয়। অসমো রেগুলেশনের পদ্ধতি কিভাবে হয় সেটা একটু আমাদের জানতে হবে। সো সরি ফর দ্য লিটল বিট ডিস্টারবেন্স। তো আমরা হচ্ছে কোথায় ছিলাম? এখানে ছিলাম, অসমো রেগুলেশন। আচ্ছা, অসমো রেগুলেশন বলতে যেটা বোঝানো হয়, আমরা একটুখানি জিনিসটা বুঝি। আমরা সবাই জানি যে অসমো রেগুলেশন বলতে কি বোঝায়। সেটা হচ্ছে কি অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন বলতে বোঝায়, অসমো মানে হচ্ছে পানি, অসমোটিক মানে হচ্ছে কি পানি, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তো পানি নিয়ন্ত্রণটাকে বোঝানো হচ্ছে যে কি তোমার অসমো রেগুলেশন। ঠিক আছে? রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ বা পানি নিয়ন্ত্রণ। ঠিক আছে? এরপরে তোমার পানি নিয়ন্ত্রণ। এখন দেখো আমাদের শরীরে তো পানি তো এমনি এমনি ঘুরে না। তো পানি ঘুরে কোথায়? পানি ঘুরে দিন শেষে রক্তে। ঠিক আছে? তো রক্তের মধ্যে পানির পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে যেটা ভাবে সেটাকে বলা হয় কি অসমো রেগুলেশন। সহজ কথায় রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণকে অসমো রেগুলেশন বলে।
কেমন? আচ্ছা, তো রক্ত ঘনত্ব নিয়ন্ত্রিত হয় হচ্ছে তোমার যেই রিসেপ্টরের মাধ্যমে, সেটা হচ্ছে যে সেটাকে বলা হয় হচ্ছে যে অসমো রিসেপ্টর। ঠিক আছে, অসমো রিসেপ্টর। আচ্ছা, এই অসমো রিসেপ্টর আমাদের শরীরে কোথায় থাকে ভাইয়া? অসমো রিসেপ্টরটা থাকে হচ্ছে যে হাইপোথ্যালামাস। কোথায় থাকে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আচ্ছা, এখন খেয়াল করি আমরা এই হাইপোথ্যালামাস বা যে কোনো কিছুর ঘনত্ব। ঠিক আছে, যে কোনো কিছুর ঘনত্ব বলতে আমরা যে বা অসমোটিক বা অসমোয়িক যে কোনো কিছুর ঘনত্ব বলতে যেটা বোঝায় দ্রব বাই দ্রাবক। ঠিক আছে, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক বুঝালে হচ্ছে সে কোনো কিছুর ঘনত্ব বোঝানো হয়। ঠিক আছে, তো এটা তুমি যদি হিসাব করো তাহলে উপরে হচ্ছে যে দ্রব কি কি থাকতে পারে? সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড সহজ কথায়। দ্রাবক হচ্ছে পানি। কেমন? দ্রাবক হচ্ছে কি? পানি। আচ্ছা, তাহলে দেখো তোমার এই যে দ্রব বা দ্রাবক, তো এখানের মধ্যে তোমার প্রেসার বাড়াবা। তো প্রেসার বাড়াবা কিভাবে? যদি তুমি ইন কেস কোনোভাবে তুমি যদি প্রেসার বাড়াতে চাও, ঠিক আছে, বা ঘনত্ব যদি বাড়াতে চাও, তাহলে হচ্ছে তোমার কি করতে হবে? তোমার ধরো সাপোজ তোমার হচ্ছে কি পানির পরিমাণ যদি কমে যায়, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে যে দ্রবের ঘনত্ব বেড়ে যাবে। ঠিক আছে, আর পানির পরিমাণ যদি কম, আর তোমার হচ্ছে সহজ কথায় রক্তের ঘনত্ব বেড়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো হাইপোথ্যালামাসে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে কি তোমার এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, এই জিনিসটা আমরা শিখছি কোথায়? আমরা এটা হচ্ছে যে পড়ছিলাম একটা র্যান্ডম শার্ট আউট নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। কথা বুঝতে পারছি? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, আচ্ছা, এখন রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে। রক্তের ঘনত্ব বাড়ানোর জন্য আমাকে কি করতে হচ্ছে? রক্তের ঘনত্ব বাড়ানোর জন্য আমার পানির পরিমাণ কমাতে হচ্ছে। এখন পানির পরিমাণ কোথা থেকে কমবে? তোমার মূত্র থেকে কমবে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করো, এই এডিএইচটা মূলত কোথায় এসে কাজ করে? এডিএইচটা কাজ করে হচ্ছে তোমার কিডনিতে এসে। এডিএইচটা কোথায় চলে আসে? এডিএইচটা কিডনিতে চলে আসে। কেমন? এডিএইচটা কিডনিতে চলে আসে। কিডনিতে এসে মূলত কোথায় কাজ করে? ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে কাজ করে। তো ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে কিভাবে কাজ করে? তোমার সাপোজ ধরো তোমার এখানে একটা আমি ডিসিটি নিলাম, আর এখানে হচ্ছে আমার একটা রক্তনালিকা। ওকে, আচ্ছা, তো এটা আমার হচ্ছে যে কি খুবই বাজে একটা গোলক একটা ডিসিটি, এবং এটা হচ্ছে আমাদের কি রক্তনালিকা। ঠিক আছে, তো আমাদের যে পানির পরিমাণ পানি আছে সেটা হচ্ছে মূলত ডিসিটি থেকে তোমার রক্তনালিকাতে শিফট করা শুরু করে। পানি কি করে? তোমার ডিসিটি থেকে রক্তনালিকাতে তোমার শিফট করা শুরু করে। এখানে ইউরিন তৈরি হচ্ছে এবং সাথে সাথে কি পানি তোমার রক্তনালিকাতে চলে আসতেছে। ঠিক আছে, তো তাহলে মূলত জিনিসটা হচ্ছে কি তোমার দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে প্রস্রাবে H2O কমতে থাকে। কেমন? আর ঘন প্রস্রাব তৈরি হয়। তুমি দেখবা যখন আমরা
পানি টানি কম খাই তখন আমাদের প্রস্রাব কি হয়ে যায়, ঘন হয়ে যায়, ঠিক আছে। আবার যখন আমরা হচ্ছে যে একটু মানে ঘামি টামি বেশি তখন আমাদের প্রস্রাব কি হয়ে যায়, ঘন হয়ে যায়। আবার যখন আমরা কম ঘামি, সহজ কথা হচ্ছে যে যখন ধরো আমাদের শীতকালে আমাদের কম ঘামা হয় তখন কিন্তু আমাদের ভালোই প্রস্রাব হয় এবং হচ্ছে যে সাদা মানে মোটামুটি কালার নর্মাল থাকে। বাট যখন গরমকালে আমরা পানি কম খাই, ঠিক আছে, তখন মূলত আমাদের প্রস্রাবে তোমার হচ্ছে যে একটা বাদামি হিউ চলে আসে, ঠিক আছে। রক্তে H2 এর পরিমাণ বেড়ে যাবে এবং তোমার রক্তের ঘনত্ব কমতে থাকবে। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে তোমার মূলত অসমো রিসেপ্টরের কাজ, বা সহজ কথায় আমাদের কিভাবে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা কাজ করে, কিভাবে আমাদের রক্তের পরিমাণের মাধ্যমে বা পানির পরিমাণের মাধ্যমে আমাদের হচ্ছে যে এই পুরো অসমো রেগুলেশনটা অবদান রাখে, সেটা হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। দেখো, অ্যান্টি ডায়োরেটিক হরমোন মানে হচ্ছে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা মানে হচ্ছে কি, ডাইউরেটিক মানে হচ্ছে যে মূত্র উৎপাদনকারী, কেমন, ডাইউরেটিক মানে হচ্ছে কি মূত্র উৎপাদনকারী। তাহলে তোমার যদি অ্যান্টি ডাইউরেটিক বলি তাহলে কি হবে, যেটা মূত্র কম উৎপাদন করে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি হবে, যেটা মূত্র কম উৎপাদন করতে বাধ্য করে সেই হরমোন, ঠিক আছে। আর ভ্যাসোপ্রেসিন শব্দটা থেকে আমরা মাথায় রাখি, আমি আগেও বলছিলাম অনেক সময়, সেটা হচ্ছে যে ভ্যাসোপ্রেসিন এই শব্দটা থেকে আমরা মাথায় রাখি হচ্ছে কি, ভ্যাসো থেকে মাথায় রাখবো আমরা ভেসেল, আর প্রেসিন থেকে কি প্রেস করে, ঠিক আছে, কেমন। ভেসেল প্রেস করে করে যে হচ্ছে তোমার মূলত রক্তচাপ বাড়ানো হয়, সেটা হচ্ছে কি তোমার এডিএইচ হরমোনের কারণ, কেমন। এরপর আমরা আমাদের আগের পড়ায় চলে আসি। এরপরে দেখি পটাশিয়াম এবং সোডিয়াম আয়নের সমতা রক্ষার মধ্যে কে কে কাজ করে। যেমন ধরো তোমাদেরকে একটু জিনিস বুঝাই দিই একটু, সেটা হচ্ছে যে তোমার সোডিয়াম ও পটাশিয়াম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সোডিয়াম ও পটাশিয়াম আয়ন নিয়ন্ত্রণ করে হচ্ছে যে তোমার অ্যালডোস্টেরন নামক হরমোন, কেমন, অ্যালডোস্টেরন, ঠিক আছে। তো এরা মূলত হচ্ছে করে কি, তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে, টিউবিউল বলতে হবে কারণ হচ্ছে যে এটা টিউব না, টিউবের ছোট ভাই। সরি ফর মাইনর ইস্যুস। এটা হচ্ছে কি তোমার রক্তনালী, সাপোজ ধর এটা হচ্ছে কি রক্তনালী, কেমন। তো সোডিয়াম আয়ন মূলত হচ্ছে কি তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে, ডিসিটি থেকে রক্তনালীতে প্রবেশ করে, ঠিক আছে। আবার পটাশিয়াম আয়ন হচ্ছে কি তোমার রক্তনালী থেকে তোমার রক্তে ডিস্টাল কনভলিউটেড টিউবে প্রবেশ করে, মানে সহজ কথা সোডিয়াম বের হয়ে যায়, পটাশিয়াম ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস হয় সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে, ঠিক আছে। এত কিছু তোমাদের জানা লাগবে না, তোমাদের যদ্দূর জানা দরকার তদ্দূর ভাইয়া বলে দিচ্ছি। যে এটা হচ্ছে যে কি সেখানে লাগবে হচ্ছে কি তোমার এই যে 142 মিলিমোল পার মোল পার লিটার, এটা হচ্ছে কি
সোডিয়ামের ঘনত্ব থাকে এবং হচ্ছে যে পটাশিয়ামের ঘনত্ব থাকে 4 মিলিমোল/মোল। ঠিক আছে। আর তোমাদের নতুন বই মনে হয় 4.2 আছে, আই এম নট শিওর, বাট মিলাই নিও 4.2। আচ্ছা, দিককে ভালো রাখার জন্য কি করতে হয় না করতে হয় সেগুলো তোমরা এমনি জানো। কি করবে না করবে, 30 মিনিট ব্যায়াম করতে হবে। তারপরে তোমার বৃক্ক হচ্ছে যে বলা হয় থাকে 70 বছর বয়সের মধ্যে হচ্ছে কি মানুষের বৃক্ক 50% কি হয়, কর্মক্ষমতা হারায় ফেলে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো, বৃক্কের দীর্ঘস্থায়ী বা ক্রনিক রেনাল ফেলিওর, তোমার 3 মাসের বা এর অধিক সময় যদি কি থাকে, লোপ পেয়ে থাকে, তখন সেটাকে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বলা হয়। ঠিক আছে। ক্রনিক, ক্রনিক মানে হচ্ছে যে কি খুবই ডেঞ্জারাস। আর তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে হচ্ছে অ্যাকিউট। আর হচ্ছে যে তোমার দীর্ঘস্থায়ী মানে হচ্ছে যে ক্রনিক। তোমার অ্যাকিউট হচ্ছে যে কি 48 ঘন্টার মধ্যে কি তৈরি হয়, বৃক্ক ফেলিওর হয়ে, তখন সেটাকে কি বলা হয়, তৎক্ষণিক বৃক্ক ফেলিওর বলা হয়। এটা হচ্ছে তোমার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় কিন্তু আরেকটা মাথায় রাখবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে। দেখো, দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না ব্যবস্থা না করলে রোগীর মৃত্যু, কারণ এর ফলে দেহে যে পটাশিয়াম আয়ন উৎপন্ন তা অপসারিত হয় না, ফলে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। ঠিক আছে। আর হচ্ছে তোমার এগুলোর কারণ হচ্ছে কি, বৃক্ক তাৎক্ষণিক বৃক্কের বিকলের কারণ হচ্ছে রক্ত প্রবাহ হ্রাস পেতে পারে, ক্ষতিগ্রস্ত বৃক্ক হইতে পারে, আর মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা থাকতে পারে। ঠিক আছে। অতি অল্প ঘন গাঢ় মূত্র তৈরি একেবারে না হওয়া, যেমন ধরো অলিগো ইউরিয়া। ঠিক আছে, অলিগো ইউরিয়া হয়, অ্যানুরিয়া হয়। কেমন? তারপরে হচ্ছে যে রক্তে তরলের পরিমাণ বেড়ে গেলে অ্যাডেমা, এটাকে বলা হয় ইডিমা। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই জিনিসটা পাঁজর ও কোমরের মাঝামাঝি দুই পাশে ব্যথা হয়, এটাকে ফ্লাঙ্ক পেইন বলা হয়। এরপরে হচ্ছে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কি, এই যে 44% হচ্ছে যে কিডনি ডায়াবেটিসে আক্রান্ত, এবং হচ্ছে 20 থেকে 40% হচ্ছে কি অকেজো হতে পারে। ঠিক আছে। আর হচ্ছে তোমার বৃক্কে নিঃসৃত হরমোন এরিথ্রোপয়েটিন হচ্ছে তোমার আরবিসিতে ভূমিকা রাখে। আর ক্যালসি ক্যালসিস্ট্রায়ল হচ্ছে কি, ক্যালসিট্রায়ল হচ্ছে তোমার মূলত ভূমিকা রাখে হচ্ছে যে হাড় গঠনে। কেমন? এরপর হচ্ছে ডায়ালাইসিস বৃক্ক প্রতিস্থাপন করা লাগে। তারপরে অ্যানিমিয়া মানে হচ্ছে রোহিত মানে তাৎক্ষণিক বিকল নির্ণয়, সেটা হচ্ছে কি বৃক্ক বিকল হলে রক্তে ইউরিয়া ক্যারিটিনের মাত্রা বেড়ে যাবে, তারপর হচ্ছে আয়রনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই জিনিসটা স্বাভাবিক, বৃক্ক বিকল হলে মূত্রের পরিমাণ কমে যায়, less than 0.5 ml/kg/hour। ঠিক আছে। তোমার কতক্ষণ, তোমার হচ্ছে যে কি 6 ঘন্টার জন্য হচ্ছে কি তোমার 0.5 ml হচ্ছে কম মূত্র নিয়োগ তোমার কি করবা, নির্গত হবে। ঠিক আছে। এরপরে দেখো, কৃত্রিম অবস্থায় হচ্ছে যে অ্যাজিটিমিয়া আর ইউরিমিয়া, বর্জ্য পদার্থ যদি তোমার বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে। তোমার শরীরে যদি বর্জ্য পদার্থ বেড়ে যায়, ঠিক আছে, তোমার শরীরে বর্জ্য পদার্থ বেড়ে গেলে তখন সেটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। কেমন? আর হচ্ছে যদি তোমার শরীরে যদি বর্জ্য পদার্থ বেড়ে যায় এবং শারীরিক লক্ষণ দেখা যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইউরিমিয়া। বুঝতে পারছি? এই জিনিসটাই তোমার বইয়ে এখানে লেখা আছে, ইউরেমিয়া এবং অ্যাজোটেমিয়া, সরি অ্যাজোটিমিয়া এবং হচ্ছে কি ইউরেমিয়া। এরপরে হচ্ছে তোমার দুই ধরনের ডায়ালিসিস, একটা হিমোডায়ালিসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিস হচ্ছে যে তোমার আহ, একটা তোমার ক্যাথেটার যুক্ত করা হয় হচ্ছে যে কি তোমার ধমনীতে, আরেকটাতে তোমার হচ্ছে শিরাতে যুক্ত করে তারপরে ডায়ালিসিস দিয়ে তোমার ডায়ালিসিস কি করা হয়, তোমার হচ্ছে যে ডায়ালিসিস করা হয়। ঠিক আছে। আর হচ্ছে যে তোমার এখানের মধ্যে হচ্ছে যে তোমার ডায়ালিসিসের উপাদান কোনটা কোনটা থাকে, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বাইকার্বনেট, এসিটেট রূপে
রক্তের পুষ্টি, এগুলো তোমার পিএইচ, বাফারিং, এই জিনিসটা বাফারিং ক্ষমতা ইত্যাদি থাকে। ঠিক আছে, ডায়ালিসিসের উপাদানগুলো জানলে হয়। ঠিক আছে। আর প্রতি সপ্তাহে রোগীকে 2 বার ডায়ালিসিস সম্মুখীন হতে প্রতিটি প্রক্রিয়াটি সম্পন্ন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এরপরে হচ্ছে তোমার, আচ্ছা এখানে হ্যাপারিন মিশ্রিত করা হয়। হ্যাপারিনটা হচ্ছে কোথা থেকে দেখি আমরা, আমরা মনে রাখি বা থেকে, বাহ মানে কি, ব্যাসোফিল থেকে হ্যাপারিন আসে। ব্যাসোফিল থেকে হ্যাপারিন আসে। ব্যাসোফিল কোথায় দেখা যায়? ব্যাসোফিল দেখা যায় ডাব্লিউবিসি তে। কেমন? আচ্ছা। আর হচ্ছে যে তোমার যারা রক্ত জমাট না আমাদের সেজন্য কি ইউজ করা হয়? হেপারিন ইউজ করা হয়। পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস হচ্ছে যে কি, পেরিটোনিয়ামকে তোমার হচ্ছে যে আমাদের শরীরে যে পেরিটোনিয়াম পর্দা আছে আমাদের হচ্ছে যে মূলত ফুসফুস। কেমন? দুইটা ফুসফুস আছে না আমাদের, ফুসফুসের মাঝখানে তো আমাদের হার্ট আছে। হার্টের কি বলে নিচে, ফুসফুসের নিচে একটা তোমার পর্দা থাকে, সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম পর্দাকে তোমার হচ্ছে কি একটা ছাঁকনি হিসেবে ইউজ করে মূলত এই যে তোমার ডায়ালিসিসটা করা হয়, তো সেটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিস সুবিধাটা কি, এখানে লেখা আছে এমনি, পেরিটোনিয়াল ডায়ালিসিস হচ্ছে পেরিটোনিয়ামকে ডায়ালিসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয়। দেখছো, ডায়ালিসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা, সেজন্য এটাকে কি বলা হয়? পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা সুবিধা হচ্ছে যে রোগী নড়াচড়া করতে পারে। এরপরে খেয়াল করো, তোমার বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপনে হচ্ছে তোমার নতুন একটা বৃক্ক লাগায় দেওয়া হয়, বাট আমরা যে মনে করি যে বৃক্ক আগের গুলো কেটে ফেলে দেওয়া হয়, আসলে ফেলে দেওয়া হয় না, এক্সট্রা একটা বৃক্ক লাগাই দেয়, জাস্ট আগের গুলো কিন্তু থাকে। ঠিক আছে। বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে যে তোমার কত ঘন্টার মধ্যে করতে হয়? 48 ঘন্টার মধ্যে করতে হয়। আর হচ্ছে যে বৃক্কদাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন। ঠিক আছে, এটাকে আমরা এইচএলএ টাইপিং বলি। কি বলি? এইচএলএ টাইপিং। কেমন? এটাকে বলা হয় হিউম্যান লিউকোসাইট টাইপিং। ঠিক আছে, লিউকোসাইট অ্যান্টিজেন টাইপিং। কেমন? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন টাইপিং। কথা বুঝতে পারছি? আচ্ছা। তো এটার মূলত এটা দ্বারা হচ্ছে তোমার যদি ধরো বৃক্কদাতা এবং বৃক্ক গ্রহীতার যদি তোমার হচ্ছে যে ওটা মিলিত থাকেও, মানে ব্লাড গ্রুপ মিল হইলেও যদি এটা মিল না হয়, তাহলে কিন্তু তোমার ও বৃক্ক দান করতে পারবে না। ঠিক আছে, আত্মীয় স্বজনে হোক বা মা বাবা হোক, যেটাই হোক। ঠিক আছে। তারপর প্রতিস্থাপিত বৃক্ষর সঠিক যত্ন নিলে 15 থেকে 20 বছর পর্যন্ত কি কোনো সমস্যা ছাড়া সেবা দিবে। ঠিক আছে। এরপরে খেয়াল করো হরমোনাল ক্রিয়া। রক্তে সোডিয়াম মাত্রা নির্ণয়, এটা আমরা আগে পড়ে আসছি। ডায়োরিসিস কি করে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন কি করে, সেগুলো আমরা পড়ে আসছি অলরেডি। অ্যালডোস্টেরন মূলত হচ্ছে যে তোমার কি করে, তারপরে হচ্ছে যে পানির অভাবে রক্ত রসের গাঢ়তা বেড়ে গেলে কিংবা পরিমাণ কমে গেলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন হরমোন মূত্রে সোডিয়াম আয়রনের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও হ্রাস করে। ঠিক আছে, পানির সাথে সাথে তোমার হচ্ছে সোডিয়ামের একটা সম্পর্ক আছে। এরপর সোডিয়াম মাত্রা নির্ণয়। তারপরে হচ্ছে যে দেখো জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, আচ্ছা ডায়ালাসিস দ্রবণের নাম হচ্ছে ডায়ালাসেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডায়ালাসিস দ্রবণের অপর নাম হচ্ছে কি, ডায়ালাইসেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এবার হচ্ছে যে এই যে তোমার রেনিন এনজাইমটা কিভাবে ভূমিকা রাখে সেটা একটুখানি দেখে নিব। কেমন? আমাদের সে বৃক্ক থেকে যে রেনিন এনজাইম খরিত হয়, সেটা এই যে জিনিসটা, ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প রক্তে সোডিয়ামের মাত্রা নির্ণয় করে। দেখো, রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, সেটা তো আমরা জানি। রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে অবিশ্রবণের মাধ্যমে কম পানি প্রবেশ করে, তাই রক্তের আয়তন কমে যায়। ঠিক আছে। তোমার যদি রক্তে সোডিয়ামের মাত্রা কমে আসে, ঠিক আছে, মাথায় রাখবা, যদি সোডিয়ামের মাত্রা যদি কমে আসে, মাত্রা কমে আসলে কিন্তু কি পানির পরিমাণও কমে আসে রক্তের মধ্যে। তখন সেই জন্য আমাদেরকে অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম প্রবেশ করায় কোথায় থেকে, ডিজিটাল কনভলিউটেড টিউবিউল থেকে, কোথায়, পটাশিয়াম কি বলে রক্তনালীতে। যখন হচ্ছে তোমার পানির পরিমাণ কমে যায়, তখন হচ্ছে মূলত কি করে, অ্যালডোস্টেরনের প্রভাবে সোডিয়াম প্রবেশ করে, সাথে সাথে কি করে, পানিও প্রবেশ করে। কথা বুঝতে পারছো? এরপর আমরা খেয়াল করি, তো তোমার হচ্ছে যে
রক্ত সোডিয়ামের পরিমাণ আয়তন কমে যাওয়ার ফলে রক্তচাপও হ্রাস পায়। তো আমরা নিম্নচাপ ব্যারোরেসেপ্টরে যেটা দেখলাম, চাপ যখন রক্তচাপ কমে আসে নিম্নচাপ, তখন কি হয়, হাইপোথ্যালামাসে সেটা অ্যাক্টিভেট করে যে হচ্ছে আমার এখন রক্তচাপ বাড়াইতে হবে। তখন মূলত সোডিয়াম আয়নও প্রবেশ করে অ্যালডোস্টেরনের কারণে, এরপরে হচ্ছে তোমার এডিএইচ এর কারণে হচ্ছে তোমার পানিও প্রবেশ করে, কিন্তু মূত্রের পরিমাণ কমে যায়। ঠিক আছে? তো ডিস্টাল পেঁচানো নালিকা এফারেন্ট ধমনিকার মাঝখানে অবস্থিত যাকটা মেরুগুলারি কমপ্লেক্স একগুচ্ছ সংবেদী কোষ রেনিন এনজাইম ক্ষরণ করে যকৃত উৎপন্ন হয়। আচ্ছা, রেনিন এনজাইম এনজিওটেনসিন হরমোন ক্ষরণ করে, এই জিনিসটা আমরা একটুখানি এখন বুঝে নিব যে আসলে এটা কি কাজ করে। ঠিক আছে? এটা মূলত কাজটা কিভাবে করে আমরা একটুখানি দেখে নিই। দেখো, আমরা ফার্স্টে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই রক্তচাপ বাড়ানোর ক্ষেত্রে দুইটা অঙ্গ মূলত এখানে ভূমিকা রাখে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে লিভার, প্রথম হচ্ছে কি লিভার, আরেকটা হচ্ছে যে কিডনি। কেমন? তো লিভার থেকে মূলত হচ্ছে কি তোমার এনজিওটেনসিন নোজেন নির্গত হয়। ঠিক আছে? লিভার থেকে আমাদের এনজিওটেনসিন নোজেন নির্গত হয়। ঠিক আছে? এনজিও, যে এনজিওটেনসিনটা পরে এনজিওটেনসিন ওয়ানে পরিণত হয়, অ্যাক্টিভেটেড ফর্ম। এটা কিন্তু অ্যাক্টিভেটেড না, জেন শব্দ থাকা মানে কি নিষ্ক্রিয়। ঠিক আছে? ঠিক আছে? এই এনজিওটেনসিন এই অ্যাঞ্জিওটেনসিন ওয়ান তোমার পরে হচ্ছে যে লাংসে প্রবেশ করে, লাংস থেকে নির্গত হয়, তোমার লাংসে যায়, এবং অ্যাঞ্জিওটেনসিন টু ক্ষরণ করতে শুরু করে। ঠিক আছে? এনজিও ক্ষরণ করতে শুরু করে। ঠিক আছে? তো এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে সক্রিয় করে কে, এটা তোমার একটা কোশ্চেন থাকবে না যে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে সক্রিয় করে কে ভাইয়া। অ্যাঞ্জিওটেনসিনোজেনকে সক্রিয় করে কিডনির মধ্যে জাক্সা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে তোমার রেনিন এনজাইম খরিত হয়। এই রেনিন এনজাইমটাই মূলত হচ্ছে তোমার এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তর করে। কেমন? এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে রূপান্তর করে, যেটা লাংসে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন টু তে ক্ষরণ করতে বাধ্য করে। তো এই অ্যাঞ্জিওটেনসিন টুটাই মূলত হচ্ছে কি করে তোমার ব্লাড প্রেশার বাড়ায়। ঠিক আছে? বিপি বাড়ায়। তো শুধুমাত্র বিপি এটা বাড়ায় তা না, এই অ্যাঞ্জিওটেনসিন টু আবার হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছে যায়। কার কাছে যায়? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছে যায় যে ভাইয়া এখন একটু কি করতে হবে, অ্যালডোস্টেরন ক্ষরণ করতে হবে, কারণ আমার ব্লাড প্রেশার কমে গেছে। ঠিক আছে? তোমার ব্লাড প্রেশার কমাটা কি পরিমাণ ডেঞ্জারাস তুমি এবার চিন্তা করে দেখো। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যায়। ঠিক আছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার কি করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড তখন আবার অ্যালডোস্টেরন ক্ষরণ করা শুরু করে, এবং সেটার মাধ্যমে আমরা কি জানি সোডিয়াম পটাশিয়াম মানে পাম্পের মাধ্যমে সোডিয়ামটা কি করে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে তোমার রক্তনালিকাতে আসে। ঠিক আছে? কোথায় আসে? অ্যালডোস্টেরন ক্ষরণ করে। অ্যালডোস্টেরন স্টেরন। আমরা কি জানি এই অ্যালডোস্টেরনই মূলত আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে সোডিয়ামকে কি করে ঠেলা মারি মারি রক্তে পাঠায়, আর রক্তে পাঠানোর সময় তখন পানিও কি করে সাথে সাথে বের হয়, কোথায় যায়? রক্তে যায়। ঠিক আছে? তো আমরা এবার শিখলাম হচ্ছে যে আমাদের যখন নিম্নচাপ আসে তখন আমাদের কি পরিমাণ মানে সমস্যা হয়। আমাদের হচ্ছে যে মূত্রতে প্রেসার পড়ে, মূত্র কম তৈরি হবে। ঠিক আছে? কারণ মূত্রের পরিমাণটা কমে যায় যখন তোমার লো প্রেসার থাকে। ঠিক আছে? আর হচ্ছে তোমার তখন হচ্ছে যে পানিতে রক্তচাপ বাড়াইতে হয়, সরি রক্তনালিকাতে রক্তচাপ বাড়াইতে হয়, সেই জন্য পানির পরিমাণটা বাড়ানো হয়। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে লেখা আছে।
এখানে তোমার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম প্লাম থেকে শুরু করে এই জায়গাটাতে তোমার লেখা আছে। এবার তোমরা একটুখানি একবার রিডিং করলে হয়ে যাবে, ঠিক আছে? তো রেনিন কোষ থেকে এনজাইম ক্ষরণ করে, যেটা অ্যানজিওটেনসিন নোডজেনকে অ্যানজিওটেনসিনে রূপান্তর করে, ঠিক আছে? তারপর সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, উদ্দীপ্ত হয়, ফলে দূরবর্তী বেদনালী থেকে সোডিয়াম আয়ন বেরিয়ে গিয়ে, দেখছো আমি যেটা বললাম, ডিস্টাল কম্পোনেন্টের টিউবিল থেকে কি হয়, তোমার সোডিয়াম আয়নটা বের হয়ে কোথায় চলে আসে, রক্তনালিকাতে চলে আসে, কেমন? অ্যালডোস্টেরন সোডিয়াম আয়নকে শোষণ করে, তারপরে ঘামে কম সোডিয়াম ত্যাগ করে উদ্দীপ্ত করে সেই, ঠিক আছে? তো আমার মনে হতো হচ্ছে যে জিনিসটা মেনটেন হয়। তারপরে পিএইচ নিয়ন্ত্রণ হচ্ছে যে কি, পিএইচ 7, আর পিএইচ 7-এর নিচে হলে ক্ষারীয়। আর হচ্ছে যে দেখো, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, যদি রক্তে পিএইচ কমে যায়, সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আর যদি রক্তে পিএইচ বেড়ে যায়, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে অ্যালকালোসিস। কেমন? এটা হচ্ছে কাহিনী। এরপর আমরা খেয়াল করি, তোমার এটা হচ্ছে বাফার হিসেবে কাজ করে। তোমার এটার মধ্যে বাইকার্বনেট বাফার অংশগ্রহণ করে, তো এটা তোমরা হচ্ছে যে খুবই ভালোভাবে শিখছো। সেটা হচ্ছে কি, তোমার এটা তেমন একটা ইম্পর্টেন্ট না যদিও, যে হচ্ছে যে এই বাইকার্বনেট হচ্ছে মূলত ভেঙে ভেঙে তোমার H+ তৈরি করতেছে, এবং তোমার বাইকার্বনেট আয়ন তৈরি করতেছে, ঠিক আছে? এটা তোমরা যখন হচ্ছে ওটা পড়ছো, তখন ভালোভাবে শিখছো অ্যামোনিয়াম আয়ন কি করতেছে, তোমার এটা অ্যামোনিয়া আর হচ্ছে কি H+ তৈরি করতেছে। এগুলো তোমরা কেমিস্ট্রিতে খুব ভালোভাবে পড়া হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা তো তেমন, আজকের মতো এইটাই। আর তেমন একটা কিছু নাই, বাকি তো শেষ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা এভরিওয়ান। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ক্লাস। আসসালামু আলাইকুম।